বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি ও আর্থিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্য বলছে ওয়াশিংটন। ইসলামাবাদে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের সফরের প্রস্তুতি, সংলাপ নিয়ে সতর্ক আশাবাদ পাকিস্তানের। এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট ঘিরে জোর প্রচারণা। কাল কলকাতায় মোদির জনসভা, শেষ রক্ষা হবে না বিজেপির, বললেন মমতা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, নিরাপত্তা ঝুঁকি ও মার্কিন সরকারের আর্থিক নির্ভরশীলতা কমানোই এর লক্ষ্য। তবে এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না পর্যটক, শিক্ষার্থী সহ অনভিবাসী ভিসা। ভালো চাকরি, উন্নত জীবনমান আর নিরাপদ ভবিষ্যতের খোঁজে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমাতে চান যুক্তরাষ্ট্রে। অনেকের কাছে এটি শুধু একটি দেশ নয়, বরং অপার সম্ভাবনার আরেক নাম। কিন্তু সেই সম্ভাবনার পথে এবার এসেছে নতুন শর্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। এই বাস্তবতাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। এই কারণে ভিসা স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়াও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম। আসমাতুলি, নিউজ 24। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তান সফরে গিয়ে এই বার্তা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নিতে শনিবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন বিশেষ দূত। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি ২৫০০ ছাড়িয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি, এখানেই অবতরণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বহনকারী বিশেষ বিমান। স্থানীয় সময় শুক্রবার তাদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসাকদার ও সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বৈঠক। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই, বরং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই বার্তা আদান প্রদান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যেই তার এই সফর। ইসলামাবাদ সফর শেষে তার মস্কো ও মাস্কাট যাওয়ার কথা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ সহ কোনো সামরিক হুমকি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আপোষ অসম্ভব। তেহরানের দেওয়া শর্তগুলোই হতে পারে সম্ভাব্য সমঝোতার মূল ভিত্তি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার পাকিস্তানে অনুষ্ঠেয় ওই আলোচনায় অংশ নেবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের কথা রয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালী হয়ে ইরান অভিমুখী একটি জাহাজ আটকের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। অব্যাহত ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের পাশাপাশি ফের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট ঘিরে চলছে জোর প্রচারণা। শনিবারও ভবানীপুরে প্রচারণা চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শাসক দল বিজেপির সমালোচনা করেন তিনি। বলেন, তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সঙ্গে আঁতাতের বিজেপির অভিযোগে ভোটারদের আর বিভ্রান্ত করা যাবে না। বাংলার মানুষ বিজেপির এই রাজনৈতিক কৌশল প্রত্যাখ্যান করেছে, সামনেও করবে। এদিকে প্রথম দফার ভোটে জয় পরাজয়ের অঙ্ক কষার পাশাপাশি
প্রচারণায় ব্যস্ত বিজেপিও। দলের পক্ষে কাল আবারও রাজ্যের উত্তর কলকাতায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে পশ্চিমবঙ্গে প্রচারণায় পরিবর্তনের ডাক দিয়েছেন মোদী। গেল 23 এপ্রিল পশ্চিমবঙ্গে 152 আসনের ভোট হয়। 29 এপ্রিল বাকি 142 আসনে ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 মে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ঘিরে তৃণমূল বিজেপির প্রচারণা কেমন জমেছে, কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ বক্স। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, তার আগে কিন্তু প্রথম দফার মতনই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে দুই বিরোধী শক্তি, তৃণমূল এবং বিজেপি। বিজেপির তরফ থেকে যেমনি ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুই কেন্দ্রীয় মন্ত্রী জয়প্রকাশ নাড্ডা এবং নীতিন নবীন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা, এদের কিন্তু টক্কর দিচ্ছে একজনই, তার নাম হলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ প্রতি আক্রমণ ভাষার মধ্যে দিয়ে সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে যেমনি অনুপ্রবেশ, বাংলাদেশ ইস্যু, তৃণমূলের দুর্নীতি, নারী নিরাপত্তা যেমনি উঠে আসছে, অপরদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসছে বাঙালি বাঁচাও, ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচার, আমিষ নিরামিষ এবং হিন্দু মুসলমানের সঙ্গে সম্প্রীতি, এই তথ্যগুলো উঠে আসছে। এর সাথে সাথে বলে রাখি, আজকে অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর এবং বেহালায় রোড শো আছে, সেখান দিয়ে জনসংযোগ করছেন। অপরদিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কিন্তু টালিগঞ্জ অঞ্চল অর্থাৎ দক্ষিণ কলকাতায় কিন্তু একাধিক গণসংযোগের ব্যবস্থা রয়েছে। এর সাথে সাথে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই দফাতেও নির্বাচন কমিশন একেবারে সহিংসা মুক্ত বা রক্তপাতহীন নির্বাচন চাইছে। যেমনি গত নির্বাচনে যেমনি একটিও বা মৃত্যু হয়নি, এরকমই চাইছে, যার জন্য এবারও কিন্তু 2.5 লক্ষ সেনাবাহিনী থাকছে। পর্যবেক্ষক 11টা পুলিশ আনা হয়েছে, তারা টোটালটা মনিটরিং করবে, বাংলার পুলিশ থাকবে টোটাল ফিল্ডে। এই আছে আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচনের আগে কলকাতা থেকে, এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। চরম অর্থনৈতিক সংকট, খাদ্য ও জ্বালানি ঘাটতি এবং দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণে সংগ্রামের মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার মধ্যবর্তী দেইর আল বালাহ এলাকায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। গাজার সাধারণ মানুষ যখন জীবন ধারণ নিয়ে হিমশিম খাচ্ছেন, তখন স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজার একটি এলাকায় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে নির্বাচনে সংশোধিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শহর এলাকায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে, আর গ্রাম পরিষদে রাখা হয়েছে ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার সুযোগ। শুরুতেই পুরো গাজা জুড়ে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলেও চলমান যুদ্ধের কারণে বেশিরভাগ এলাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে প্রায় 15 লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। তবে গাজায় শুধু দেইর আর বালা শহরে ভোট হচ্ছে। সেখানে প্রায় 70,000 যোগ্য ভোটার 12টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার জুমার দিনে বিভিন্ন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হামলায় অন্তত 984 জন নিহত এবং 2235 জন আহত হয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 72,568 জন নিহত এবং 1,72,338 জনের বেশি আহত হয়েছেন। এমন সংঘাতময় পরিস্থিতির মধ্যেই শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনী প্রক্রিয়া। চন্দ্রা, নিউজ 24। সীমান্ত এলাকায় অপরাধ চক্র দমনে পরস্পরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো। ভেনেজুয়েলা সফরে গিয়ে শুক্রবার দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন গুস্তাভো পেদ্রো। চুক্তি হওয়ার পর দুই দেশের সীমান্ত এলাকায় যৌথ সামরিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। রদ্রিগেজ বলেন, দুই দেশ সামরিক পরিকল্পনার পাশাপাশি দ্রুত তথ্য বিনিময় এবং গোয়েন্দা সহযোগিতা ব্যবস্থাও গড়ে তুলবে। নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর পেত্রোই দেশটিতে সফরকারী প্রথম কোনো বিদেশি নেতা। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।